ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে জারণ বিজারণ নিয়েই মূলত আলোচনা করব। আমাদের জারণ বিজারণ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এই জারণ বিজারণের উপর যত কিছু আছে, অর্থাৎ কখন জারণ সংগঠিত হয়, কখন বিজারণ সংগঠিত হয়, জারণে ইলেকট্রন ত্যাগ করে নাকি গ্রহণ করে, কিংবা বিজারণে ইলেকট্রন গৃহীত হয় না বর্জিত হয়, কয়টা ইলেকট্রন গ্রহণ কিংবা বর্জন হয়, সেই টোটাল জিনিসগুলো আমরা এখানে দেখব। তবে তার আগে একটু বলে রাখি, আমাদের এখানে জারণ বিজারণের যে অংশটা আছে সেখানে আমাদের প্রায় টোটাল 12টার মতো বিক্রিয়া আছে, 12টা। তো সেই 12টা বিক্রিয়া কার সাথে কার বিক্রিয়া সংঘটিত হয় এবং সেই বিক্রিয়াগুলো আমরা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে আমরা সমতাকরণ করব। সেই সমতাকরণের সিস্টেমটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো তার মধ্যে দেখো, আমাদের এখানে যতগুলো বিক্রিয়া আছে, আমি হয়তো এখানে কিছুটা লিখে নিয়েছি যে আমাদের এখানে প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে জারণ এবং বিজারণ যুগপৎ সংঘটিত হবে। যুগপৎ মানে কি? একই সময়ে, অর্থাৎ যেই মুহূর্তে জারণ ঘটছে ঠিক সেই মুহূর্তে কিন্তু বিজারণও ঘটবে। তো জারণ বিজারণ, যেটাকে জারণকে অক্সিডেশন এবং বিজারণকে রিডাকশান বলা হয়, তো সেই হিসেবে দুইটা মিলে রিডাকশানের রেড এবং অক্সিডেশনের অক্স, এটা মিলে জারণ বিজারণকে রেডক্স বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া বলা হয়। তো এক্ষেত্রে দেখো একটু ভালো করে, যার বিজারণ হয় সে হচ্ছে জারক, আর যার জারণ হয় সে হচ্ছে বিজারক। তাহলে যার জারণ হয় সে বিজারক আর যার বিজারণ হয় সে জারক। এখন বিজারণ যে হচ্ছে কিংবা জারণ যে হচ্ছে সেটা আমরা কীভাবে বুঝব? সাধারণত জারণ অর্থাৎ বিজারণে জারণ সংখ্যা হ্রাস পায় আর জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পায়। যেমন আমার এখানে ফেরাস আয়নটা যখন ফেরিক আয়নে পরিণত হয়, অর্থাৎ Fe2+ থেকে Fe3+-এ পরিণত হয়, তার মানে সেখানে জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটার জারণ। এবং যার জারণ হয় সে হচ্ছে বিজারক। তাহলে Fe2+ থেকে Fe3+ যখন হচ্ছে, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে একটা, এবং যতটা জারণ সংখ্যা বৃদ্ধি পায় ততটা ইলেকট্রন কিন্তু তাকে ত্যাগ করতে হবে। তার মানে Fe2+ থেকে Fe3+ হওয়ার জন্য তাকে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে। সেই একটা ইলেকট্রন আমি লিখব এই পাশে 1 ইলেকট্রন প্লাস হিসেবে, অর্থাৎ এইখানে এই পাশে যেটা -1 ইলেকট্রন ছিল সেটাকেই ওই পাশে লিখলে আমার 1+1 ইলেকট্রন লিখতে হবে। একইভাবে আমাদের 2 আয়োডাইড, অর্থাৎ আয়োডাইড আয়নটা যখন আয়োডিনে পরিণত হয়, তখন দুইটা আয়োডাইডের জারণ সংখ্যা এখানে -2 এবং সে এই পাশে 0-তে পরিণত হবে। তার মানে -2 যদি 0-তে পরিণত হয়, অর্থাৎ দুইটা জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং দুইটা ইলেকট্রন এটা ত্যাগ করবে। একইভাবে আমরা O2 এটা হচ্ছে পারঅক্সাইড আয়ন, এবং পারঅক্সাইড আয়নে দুইটা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, অন্যদিকে এখানে O2 এর জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে -2 থেকে যদি 0 হয়, তাহলে সেখানেও কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ। একইভাবে আমাদের C2O4 এটা হচ্ছে অক্সালেট আয়ন। অক্সালেট আয়নটা যখন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে, সেটা হয়তো এইভাবে বোঝা যায় না যে এখানে অ্যাকচুয়ালি কার্বনের জারণ সংখ্যা কত। দেখো, আমরা যদি খুব 2 বাদে এখানে কার্বনের জারণ সংখ্যা ধরি, তাহলে অক্সিজেনের যেহেতু একটা অক্সিজেনের -2, এখানে দুটো অক্সিজেন, তাহলে -4। তাহলে -4 হচ্ছে দুটো অক্সিজেনের জন্য, তার আগে আবার 2 আছে, তাহলে এখানে 8 দুটো অক্সিজেনের, অর্থাৎ আর কার্বনের হচ্ছে +8। অর্থাৎ আমি যদি অক্সিজেন এখানে 2 বাদ দিয়ে শুধু কার্বন ধরি, কার্বনের হচ্ছে জারণ সংখ্যা +4, তাহলে দুইটা কার্বনের +8, আর এখানে দুইটা কার্বনের জারণ সংখ্যা 2x - 8 = -2, তাহলে 2x হচ্ছে +6। অর্থাৎ এখানে দুইটা কার্বনের জারণ সংখ্যা +6 থেকে এখানে দুইটা কার্বনের জারণ সংখ্যা +8 হচ্ছে, অর্থাৎ সেখানেও কিন্তু জারণ সংখ্যা দুইটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দুইটা জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে দুইটা ইলেকট্রন ত্যাগ, আমরা 2 ইলেকট্রন এখানে ত্যাগ করলাম। দেখো, এখানে শুধুমাত্র আমাদের প্রথম যেটা ফেরাস থেকে ফেরিক আয়নে পরিণত হচ্ছে, শুধু সেখানেই একটা ইলেকট্রন ত্যাগ, কিন্তু বাকি সবগুলোতে আয়োডাইড যখন আয়োডিনে পরিণত হয় দুইটা ইলেকট্রন ত্যাগ,
পারঅক্সাইড যখন অক্সিজেনে পরিণত হয় তাও 2টা ইলেকট্রন ত্যাগ, অক্সালেট আয়নটা যখন 2 মোল কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় তাও 2টা ইলেকট্রন ত্যাগ, এবং সালফাইডটা যখন সালফারে পরিণত হয় তাও দেখো এখানে সালফার হচ্ছে জারণ সংখ্যা -2 আর এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে 0, তাহলে -2 থেকে 0 হইলেই সেটা +2 ইলেকট্রন। একইভাবে আমাদের এখানে থায়োসালফেট আয়ন H2O3 এটার নাম হচ্ছে থায়োসালফেট আয়ন। সেখানে কিন্তু মোট সালফারের অর্থাৎ সালফার হচ্ছে 4টা H2O3 এবং সেখানে 2 দেওয়াতে সালফার 4টা সালফারের জারণ সংখ্যা এখানে হচ্ছে +8 আর এখানে 4টা সালফারের জারণ সংখ্যা হচ্ছে +10। তার মানে সেখানেও 8 থেকে যেহেতু 10টা হচ্ছে জারণ সংখ্যা 2টা বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এখানেও 2টা ইলেকট্রন ত্যাগ। অর্থাৎ আমার এখানে 4টা ক্ষেত্রে যেখানে জারক এখানে অর্থাৎ যার বিজারণ হয় যার জারণ হয় সে হচ্ছে বিজারক। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিজারণটাই সংগঠিত মানে জারণ সংগঠিত হচ্ছে কিন্তু সেটা বিজারক। অন্যদিকে আমাদের যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে জারক এই কয়েকটা জারকই ব্যবহৃত হয়, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা জারক কীভাবে বুঝবো, কারণ তার বিজারণ হবে। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +7, অন্যদিকে ম্যাঙ্গানিজটা +7 থেকে তার জারণ সংখ্যা +2-তে পরিণত হয়, সুতরাং সেখানেও কিন্তু বিজারণ হচ্ছে, কারণ জারণ সংখ্যা হ্রাস পেলে সেটা বিজারণ। তাহলে সেক্ষেত্রে এটা যেহেতু বিজারণ হচ্ছে +7 থেকে +2 এবং যতটা জারণ সংখ্যা হ্রাস পাবে ততটা ইলেকট্রন তাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে ইলেকট্রনের গ্রহণটা দেখাই তাহলে ম্যাঙ্গানিজ +7 +5 ইলেকট্রন গ্রহণ করলেই কিন্তু সেটা Mn2+ পরিণত হবে। অন্যদিকে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট যেটা ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 এখানে, আর এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। আমরা যদি 2টা ক্রোমিয়ামের হিসাব করি তাহলে 2টা ক্রোমিয়ামের 2 × 3+, তার মানে এখানে হচ্ছে +6 আর এখানে 2টা ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +12, তার মানে +12 থেকে +6-এ আসা মানে হচ্ছে 6টা জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে। সুতরাং এটা এখানে আমাকে 6টা ইলেকট্রন যোগ করতে হবে। আমার টোটাল ক্রোমিয়ামের হিসাব করতে হবে, এখানে টোটাল ক্রোমিয়াম। একইভাবে আয়োডিন এখানে জারণ সংখ্যা হচ্ছে 0, এখানে 2টা আয়োডিনের জারণ সংখ্যা হচ্ছে -2, তার মানে 0 থেকে -2-তে পরিণত হওয়া মানে কিন্তু 2টা জারণ সংখ্যা হ্রাস পাওয়া। সুতরাং এই ক্ষেত্রেও তাকে 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। যতটা জারণ সংখ্যা হ্রাস পাবে অতটা ইলেকট্রন গ্রহণ। একইভাবে আমার কপার সালফেটে এখানে কিন্তু কপার জারণ সংখ্যা +2, অন্যদিকে এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে +2 থেকে যদি +1 হয় তাহলে জারণ সংখ্যা হ্রাস পাচ্ছে মাত্র একটা, সুতরাং এখানে +1 ইলেকট্রন। অর্থাৎ আমি দুই পাশে এতগুলো জিনিস লেখার অর্থই হচ্ছে আমাদের এখানে জারণ যা সংগঠিত হয় এখানে যেহেতু এখানে বিজারণ সংগঠিত হচ্ছে, বিজারণ সংগঠিত হইলেই সেটা কিন্তু জারক, অর্থাৎ জারকের বিজারণ সংগঠিত হয়, আর অন্যদিকে বিজারকের জারণ সংগঠিত হয়, এবং জারণ হয়ে কে কিসে পরিণত হবে সেটার টোটাল ডিটেলস এটা এখানে দেওয়া আছে। অর্থাৎ আমাদের ফেরাস আয়ন ফেরিকে পরিণত হয়, আয়োডাইড আয়োডিনে পরিণত হয়, পারঅক্সাইড আয়ন অক্সিজেনে পরিণত হয়, অক্সালেট আয়নটা কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, সালফাইডটা সালফারে পরিণত হয় এবং থায়োসালফেট আয়নটা টেট্রাথায়োনেটে পরিণত হয়। অন্যদিকে আমাদের জারক মানে যেটার বিজারণ হয় সেটার পরিবর্তন কি, সেটা হচ্ছে পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে +2-তে কমে যায়, হ্রাস পায়, হ্রাস পেলেই বিজারণ এবং বিজারণ যার হয় সেটা জারক। একইভাবে ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে +3 হয়, দুইটার জন্য হিসাব করতে গেলে +12 থেকে +6 হয়, তার মানে 6টা জারণ সংখ্যা হ্রাস পায়। একইভাবে আয়োডিনের জারণ সংখ্যা 0 থেকে -2 আর কপারের জারণ সংখ্যা +2 থেকে +1। তাহলে এই যে টোটাল বিক্রিয়াটা, অর্থাৎ আমি যখনই জারণ এবং বিজারণ সংগঠন করব তাহলে জারণ হয়ে কে কিসে পরিণত হবে সেটার ডিটেলসটা যদি আমি জানি তাহলে খুব সহজেই আমরা সেই সূত্রটা প্রয়োগ করে বা সেই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা যে কোনো বিক্রিয়ার এই ক্ষেত্রে তার সমতা বিধান করতে পারব। তো আমি সমতা বিধানের জন্য প্রথমেই যদি তোমাদেরকে একটা বিক্রিয়া দেখাই যে সমতা বিধান আসলে কিভাবে হবে, সেটার জন্য আমরা প্রথমেই একটা বিক্রিয়া নির্বাচন করি। দেখো
হ্যাঁ, দেখো তাহলে জারণ বিজারণে আমার এখন আমরা দুই একটা বিক্রিয়া স্যাম্পল হিসেবে নিয়ে সেখানে জারণ কোথায় সংঘটিত হচ্ছে, বিজারণ কোথায় সংঘটিত হচ্ছে এবং জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে আমরা কিভাবে সেটা কমপ্লিট করব সেটা আমি টোটাল জিনিসটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে সেটা কিভাবে করতে হবে। তো তার জন্য আমি প্রথম যে বিক্রিয়াটা এখানে নির্বাচন করব সেটা হচ্ছে আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে একটা বিক্রিয়া দেখাবো এবং পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে একটা বিক্রিয়া দেখাবো। দেখো তাহলে আমাদের প্রথম সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে বিক্রিয়াটা সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। এটা ফেরাস সালফেটের সাথে আমার সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে এই বিক্রিয়াটা আমরা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে বা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করব। তারপরে আমি ডিটেলস আরও কিছু কথা বলবো, তাহলে সে জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। তাহলে প্রথমে দেখো আমাদের এখানে যেই কয়েকটা যৌগ আছে তার মধ্যে আমাকে প্রথমে দর্শক আয়ন বাদে বিক্রিয়াটার আয়নিক সমীকরণ দাঁড় করাতে হবে। তাহলে এখানে দর্শক আয়ন হচ্ছে পটাশিয়ামটা হচ্ছে এখানে দর্শক আয়ন, তাহলে দর্শক আয়ন বাদে আমার এখানে বাকি যে আয়নগুলো হচ্ছে পারম্যাঙ্গানেট আয়ন যেটা MnO4- প্লাস এখানে হচ্ছে Fe2+ এবং আমাদের এই যে সালফিউরিক অ্যাসিড যেটা সেটা হাইড্রোজেন আয়ন দিবে, অর্থাৎ অ্যাসিড এখানে হাইড্রোজেন আয়ন দেয়, যে হাইড্রোজেন আয়নটা আমার জারক পদার্থে থাকা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন আয়নটা পানি উৎপন্ন করবে। তাই দেখো প্রিভিয়াসলি আমি বলেছিলাম যে পারম্যাঙ্গানেট আয়নটা ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে কিন্তু +7, তাহলে ডান পাশে গেলে সেই ম্যাঙ্গানিজটা বিজারিত হয়ে Mn2+ পরিণত হয়। সেটা আমাদের সবসময় যেন মেমোরিতে রাখি যে Mn+7 থেকে +2 পরিণত হবে। এরপরে আমাদের ফেরাস আয়নটা ফেরিকে পরিণত হবে Fe3+, এবং এই পাশে যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে সেই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমাদের পানি উৎপন্ন করবে, যে পানিটা হচ্ছে আমার এখানে 4টা অক্সিজেন যেত 4 অণু পানি, তখন হাইড্রোজেন হয়ে যাচ্ছে 4 দুগুণে 8টা, তখন আমাকে এখানে 8H+ লিখতে হবে। তাহলে দেখো আমি প্রিভিয়াসলি যেটা দেখিয়েছিলাম যে পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে +2 পরিণত হয়, অর্থাৎ বিজারণ হয়। তাহলে বিজারণ হলেই সেটা জারক। আর অন্যদিকে Fe2+ থেকে Fe3+ পরিণত হয়, তার মানে সেটা জারণ হয়। তো যার জারণ হয় সে হচ্ছে বিজারক। তাহলে এটা বিজারক, এটা জারক, আর হাইড্রোজেন আয়নটা এখানে অম্লীয় মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে এখন আমরা যখন এটা পেলাম, এবার এটাকে আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া হিসেবে সেপারেট করে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে জারণ অর্ধবিক্রিয়া লিখি, জারণ অর্ধবিক্রিয়া, তাহলে জারণ অর্ধবিক্রিয়া হলে সেক্ষেত্রে আমাদের এখানে জারণ যেখানে সংঘটিত হচ্ছে সেটা হচ্ছে Fe2+ থেকে Fe3+ পরিণত হয়, এবং আমরা আগেই বলেছিলাম যে +2 থেকে +3 মানে একটা জারণ সংখ্যা বেড়েছে, সুতরাং একটা ইলেকট্রন ত্যাগ 1 ইলেকট্রন, এটাকে আমি 1 নম্বর সমীকরণ হিসেবে দিলাম। এবার একইভাবে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া, আমি পুরো জিনিসটা এইভাবে না লিখে বিজারণ অর্ধবিক্রিয়া যদি হয় তাহলে এখানে আমাদের বাকি যে অংশটা আছে সেটা বিজারণে যাবে, অর্থাৎ আমাদের MnO4- পারম্যাঙ্গানেট আয়ন প্লাস 8H+, এবং এখানে আমি ছোট্ট একটা জায়গা খালি রাখবো ইলেকট্রন যোগ করার জন্য, এবং সেখানে ম্যাঙ্গানিজটা Mn2+ পরিণত হয়, সাথে পানি উৎপন্ন হয়। এবং যেহেতু এখানে জারক পদার্থে 4টা অক্সিজেন, সুতরাং 4 অণু পানি, এবং 4 অণু পানি হলেই 4 দুগুণে 8টা হাইড্রোজেন, এখানে 8H+ ইতিমধ্যে আমরা লিখে দিয়েছি। এবং সাথে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যেহেতু +7 থেকে +2 আসছে, 5টা জারণ সংখ্যা কমেছে, সুতরাং সেজন্য 5 ইলেকট্রন এখানে যোগ করতে হবে। এবার দেখো খুব সহজে আমরা এটা বলতে পারি যে 1 নম্বর সমীকরণে আমার এখানে ডান পাশে 1 ইলেকট্রন আর 2 নম্বর সমীকরণে বাম পাশে +5 ইলেকট্রন। তাহলে আমি উপরের 1 নম্বর সমীকরণকে যদি 5 দ্বারা গুণ করি, তারপর 2 নম্বর সমীকরণের সাথে যোগ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় যে 1 নম্বর সমীকরণ × 5 প্লাস 2 নম্বর সমীকরণ কী শো করে দেখো, তাহলে সেটা হচ্ছে 5Fe2+ প্লাস MnO4- তারপরে 8H+, এখান থেকে যেহেতু 5টা ইলেকট্রন এই 5টা ইলেকট্রনের সাথে চলে যায়, তাহলে এইবার ডান পাশে 5Fe3+
প্লাস Mn2 প্লাস প্লাস 4H2O, এটাই সমীকরণ দাঁড়ালো। এবার আমরা দর্শক আয়ন যেটা বাদ রেখেছিলাম সেই দর্শক আয়নটা নিয়ে আসবো। তাহলে দর্শক আয়ন যোগ করে পাই, তখন দর্শক আয়ন যোগ করলে আমরা কি পাবো দেখো, এখানে 5Fe2 প্লাস, আমি জাস্ট দর্শক আয়ন হিসেবে এখানে যদি লিখি, তার মানে অর্থাৎ এখানে 5FeSO4 এর মধ্যে 5 চলে আসছে। তারপরে পারম্যাঙ্গানেট আয়ন, পারম্যাঙ্গানেট আয়নটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটা 1 মোল, সেজন্য এটাকে 1 রাখলাম। এইবার আমাদের হাইড্রোজেন আয়ন হচ্ছে 8টা, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড থেকে 8টা হাইড্রোজেন আয়ন পেতে হলে আমাকে 4 লিখলে 4 দুগুণে 8টা হাইড্রোজেন আয়ন পাচ্ছে। এবার ডান পাশে যে অংশটা আছে সেটা হচ্ছে 5Fe3 প্লাস। ভালো করে খেয়াল করো, 5Fe3 প্লাস মানে হচ্ছে Fe3 প্লাস যেহেতু আয়রনের যোজনী 3, সেও যদি সালফেটের সাথে যুক্ত হয় তাহলে তার যৌগ যেটা হবে সেটা হবে Fe2SO4 3, কারণ আয়রনের যোজনী 3 হলেই সে সালফেটের সাথে যুক্ত হয়ে এই যৌগটা তৈরি করবে। কিন্তু আমাদেরকে যেহেতু আয়রনটা 5 মোল রাখতে হবে, কিন্তু এখানে আমার 5 মোল রাখার জন্য আমাকে 5/2 দিতে হবে, কারণ 5/2কে 2 দিয়ে গুণ করলে 2 কাটাকাটি গিয়ে 5 হয়। এটা লিখলাম 5Fe3 প্লাস, সেটাকে 5/2 Fe2SO4 3। এইবার প্লাস ম্যাঙ্গানিজ যেহেতু সালফেটের সাথে যুক্ত হয়ে MnSO4 ম্যাঙ্গানিজ সালফেট তৈরি করবে, ম্যাঙ্গানিজ যেহেতু 1 মোল আছে, প্লাস 4 অণু পানি, এবং সাথে আরেকটা জিনিস দিতে হবে যেটা হচ্ছে আমাদের এখানে যে আমরা পটাশিয়াম লিখেছি, পটাশিয়ামটা ওই পাশে গেলে সে কিন্তু পটাশিয়াম সালফেটে পরিণত হবে, এবং পটাশিয়াম সালফেটের সংকেত হচ্ছে K2SO4। যেহেতু পটাশিয়ামের যোজনী 1, সালফেটের যোজনী 2, কিন্তু আমার এই পাশে যেহেতু পটাশিয়াম একটা আছে, সুতরাং এটাকে মেনটেন করার জন্য আমার এখানে হাফ দিতে হবে। তাহলে দেখো আমাদের মোটামুটি বিক্রিয়াটা মিলে গেছে। এখন আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে এই বিক্রিয়াতে যেহেতু উভয় পাশে এখানে 2 2 নিচে আছে ভগ্নাংশ, অর্থাৎ টোটাল বিক্রিয়াটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের ভগ্নাংশগুলো চলে যাবে। তাহলে 2 দ্বারা গুণ করলে কথাটা লিখবা 2 দ্বারা গুণ করে পাই, তখন আমার এটা হবে 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2KMnO4 প্লাস 10 FeSO4 প্লাস 8 H2SO4। তাহলে এটা পরবর্তীতে আমার 5/2কে যখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 5Fe2SO4 3 প্লাস 2 MnSO4 প্লাস 8H2O, এবং এখানে হাফ দিয়ে 2কে গুণ করলে অনলি K2SO4। তাহলে দেখো আমাদের বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে, অর্থাৎ আমার এত বড় বিক্রিয়া হলেও সেটা খুব সহজেই আমরা মিলিয়ে ফেললাম। দেখো এখানে যদি তুমি সালফেটটাও হিসাব করো, 10টা সালফেট, এখানে 8টা সালফেট, 18টা, এখানে 3 5 15, 15 2 17, 17 18টা সালফেট। তাহলে এইভাবেই আমাদের বিক্রিয়াটা সমতা বিধান করতে হবে। তাহলে খুব স্বাভাবিকভাবে যখন যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যখন বিক্রিয়া আমরা সমতা বিধান করব, আমার ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে কার জারণ হয়ে কিসে পরিণত হয়, কার বিজারণ হয়ে কিসে পরিণত হয়। জারণ হইলে যতটা ইলেকট্রন ত্যাগ করবে এবং বিজারণ হইলে যতটা ইলেকট্রন গ্রহণ করবে, সেই জিনিসটা যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি তাহলে দেখা যাবে প্রত্যেকটা বিক্রিয়া, আমাদের এখানে যে 10টা বিক্রিয়া আছে সেই 10টা বিক্রিয়া খুব সহজেই আমরা মিলাতে পারবো। এইবার আমি তোমাদেরকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে আমাদের এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, জাস্ট সিম্পল এই কথাটা যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ হয়। এবং সেটা কি একটু ভালো করে দেখো, আমাদের এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে 5টা বিক্রিয়া আছে KMnO4, এবং সাথে আমাদের কিছুক্ষণ আগে যেটা মিলালাম সেটা হচ্ছে ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া। একইভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমাদের পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া আছে, প্লাস আরও 3টা যৌগ, তার মধ্যে একটা হচ্ছে H2C2O4 প্লাস আরেকটা হচ্ছে H2O2 বা হাইড্রোজেন পারক্সাইড, এবং লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে H2S। সাথে প্রত্যেকটার আবার সালফিউরিক অ্যাসিড আছে H2SO4, এখানেও তাই, এখানেও সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস এইখানেও H2SO4 প্লাস এইটা তো সালফিউরিক অ্যাসিড, এবং
এখানেও তাই সালফিউরিক অ্যাসিড H2SO4। একটু ভালো করে খেয়াল করো, কারণ এই জিনিসটা যখন আমরা জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে মিলাবো তখন সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে শুধুমাত্র আমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা সব জায়গায় লিখলাম না, একই জিনিস। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই 5টা যৌগের সাথে যেখানেই আছে সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হচ্ছে 2 মোল সব জায়গায়। আর যেই দুইটা বিজারক পদার্থে হাইড্রোজেন নাই, যেমন এটা পটাশিয়াম আয়োডাইড এবং ফেরাস সালফেটে কোনো হাইড্রোজেন নাই, সেই দুইটাতে 10 মোল করে, আর অন্যদিকে যাদের হাইড্রোজেন আছে সেগুলো ওই 10-এর অর্ধেক অর্থাৎ 5 মোল করে। তাহলে এটা 5, এটা 5 এবং এইটাও 5। তাহলে স্বাভাবিকভাবে আমি যখন 2 মোল 10 মোল এবং এই যে 10 মোল কিংবা এটা 5 মোল এগুলো লিখব, তখন আমার ডান পাশের সমীকরণে যেটা আসবে সেটাতে দেখা যাবে আমি এখান থেকে যদি স্টার্ট করি, পটাশিয়ামটা এখানে পটাশিয়াম সালফেটে পরিণত হবে K2SO4। আমাকে কিন্তু এখানে এই যে 2 আর 10 যেটা লিখেছি সেটা প্রপারলি মেনটেন করতে হবে, কারণ সেটাই তো মুখস্থ করে আমি বসালাম। তাহলে পটাশিয়াম সালফেট K2SO4, তাতে পটাশিয়াম দুইটা আসছে। এরপরে আসবে ম্যাঙ্গানিজ সালফেট MnSO4 এবং সেটাও কিন্তু 2 মোল ম্যাঙ্গানিজ সালফেট। এরপরে আমাদের এখানে ফেরাস সালফেটটা যেটা পরিণত হয় সেটা হচ্ছে ফেরিক সালফেট Fe2SO4 কিন্তু যেহেতু আয়রন এখানে 10টা, সুতরাং সেটা মিলানোর জন্য আমাকে এখানে 5 দিতে হবে এবং সাথে আমার পানি উৎপন্ন হবে। এবং পানিটা কয় অণু উৎপন্ন হবে সেটা নির্ভর করবে এখানে জারক পদার্থে যেই কয়টা অক্সিজেন আছে। তাহলে অক্সিজেন আছে 4টা, 4কে 2 দিয়ে গুণ করলে 8টা অক্সিজেন, তাহলে এখানে প্লাস 8 অণু পানি উৎপন্ন হবে। তো 8 অণু পানি উৎপন্ন করতে গেলে 8 দুগুণা 16টা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা আসবে এই সালফিউরিক অ্যাসিড থেকে, সেখানেও 8 দিলে 8 দুগুণা 16টা হাইড্রোজেন। তাহলে দেখো এটার সাথে এটা আমার বিক্রিয়াটা মিলে গেল। বাট আমাকে যেটা মেমোরিতে রাখতে হবে সেটা হচ্ছে 2 মোলের সাথে 10 মোল, আর এটা 8 অণু সালফিউরিক অ্যাসিড। একইভাবে এটাও তাই, 2 মোলের সাথে 10 মোল পটাশিয়াম আয়োডাইড এবং এখানেও কিন্তু 8 অণু সালফিউরিক অ্যাসিড। আমরা প্রথম দুইটাতে 8 অণু নিব এবং সেখানেও কিন্তু একইভাবে আমরা যেটা দেখি যে পটাশিয়াম সালফেট হবে K2SO4 প্লাস 2MnSO4। তারপরে হচ্ছে আমার এখানে আয়োডাইডটা আমরা ইতিমধ্যে বলেছিলাম যে আয়োডিন হবে, কিন্তু আয়োডিন যেহেতু এখানে 10টা আছে তাহলে এখানে 5 লিখলে 5টা আয়োডিন, 5I2 মানে 10টা আয়োডিন, আর সাথে প্লাস 8H2O সেটা হবে। এবং 8 দুগুণা 16টা হাইড্রোজেন মেলানোর জন্য এখানে কিন্তু 8H2SO4। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে পটাশিয়াম এখানে 2টা, এখানে 10টা, 10 আর 2 12টা পটাশিয়াম, তাহলে এখানে 6 পটাশিয়াম সালফেট লিখলে 6 দুগুণা 12টা পটাশিয়াম হয়ে গেল। তাহলে আমাদের এই বিক্রিয়াটাও মিলে গেল। এইবার আমরা থার্ড যে ইয়েটা আছে সেটাতে একটু আছে, সেটা হচ্ছে কি আমরা প্রথমে এখানে পটাশিয়াম সালফেট K2SO4 লিখে দিব প্লাস 2 ম্যাঙ্গানিজ সালফেট সেটাও লিখব। কিন্তু আমাদের এখানে খেয়াল করতে হবে যে অক্সালেট আয়নটা এখানে কিন্তু ডান পাশে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় CO2। তো কার্বন ডাইঅক্সাইড যখন পরিণত হয়, কার্বন আছে এই পাশে, যেহেতু 5 লিখেছিলাম, 5 দুগুণা 10টা কার্বন, 4 পাশে 20টা অক্সিজেন। তাহলে এখানে যদি 10 CO2 লিখি তাহলে 10টা কার্বন এবং 20টা অক্সিজেন এখানে চলে আসছে। আর সাথে আমাদের যেহেতু এখানে জারক পদার্থে 4 দুগুণা 8টা অক্সিজেন আছে, তাহলে 8 অণু পানি উৎপন্ন হবে। কিন্তু 8 অণু পানি উৎপন্ন করতে গিয়ে হাইড্রোজেন হচ্ছে 16টা। এখন খেয়াল করতে হবে এইখানে কিন্তু আমাদের এই যে 5H2 লেখাতে এখানে 5 দুগুণা 10টা হাইড্রোজেন এখানে পাচ্ছি, আমাদের লাগবে 16টা। তার মধ্যে আরও 6টা মানে যেহেতু লাগবে তখন এখানে 3 দিতে হবে। এবং এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এইখানেও 3, এইখানেও 3, এগুলো দিয়ে তারপর আমরা বিক্রিয়াটা কমপ্লিট করব। তাহলে এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা মনে থাকবে। তবে এই জিনিসটা মনে রাখবা যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলোর সাথে বিক্রিয়া করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অলওয়েজ 2 মোল, আর যেই পদার্থগুলোতে, যেই বিজারক পদার্থগুলোতে হাইড্রোজেন নাই সেগুলো 10 মোল করে, আর সাথে 8 মোল সালফিউরিক অ্যাসিড, 10 হলে 8। কিন্তু যখনই আমাদের 5 হয় তখন কিন্তু সালফিউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 3 মোল, অর্থাৎ এখানে 10 হলে 8, 10 থেকে 8 গেলে 2, পার্থক্যটা 2। এখানে 10 থেকে 8 গেলে 2, পার্থক্যটা এখানে 5 থেকে 3 গেলে 2, অর্থাৎ পার্থক্যটা ঠিক থাকবে। 5 মোলের জন্য এখানে 3 মোল সালফিউরিক অ্যাসিড, এখানে 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইড কিংবা 5 মোল হাইড্রোজেন সালফাইড, এটা তাহলে 3 মোল সালফিউরিক অ্যাসিড। এইভাবে তোমরা
এই বিক্রিয়াগুলো সবগুলো মনে রাখবা। একইভাবে আমরা যদি এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বদলে আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করি K2Cr2O7, তখন কিন্তু আমাদের এই যে এই সংখ্যাটা এখানে এই সংখ্যাটা একটু পরিবর্তন হবে এবং সেটা পরিবর্তন হয়ে কী হবে সেটা একটু দেখো। আর এখানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটাও আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কি হয় দেখো, পটাশিয়াম ডাইক্রোমেট যখন হবে তখন 1 মল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যেই দুইটা যৌগে হাইড্রোজেন নাই সেই দুইটা যৌগে 6 মল করে, আর যাদের হাইড্রোজেন আছে তাদের 6-এর অর্ধেক অর্থাৎ 3 মল এবং এটাও 3 মল। আর সাথে আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড হবে 4, 7 এবং 7, মানে যে দুইটা যৌগে আমার অর্থাৎ ফেরাস সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম আয়োডাইডের সাথে সালফিউরিক অ্যাসিড হয় 7 মল করে, আর এগুলো হচ্ছে 7 থেকে আবারও 3 যদি বাদ যায়, অর্থাৎ এখানে কিন্তু ব্যাপারটা ওই রকম না যে 6 মানে 7 এখানে 3-এর 4, অর্থাৎ আমরা ওইভাবেও চিন্তা করতে পারি যে 6 থেকে 7 একটা বেশি, এখানেও 6 থেকে 7 একটা বেশি, আবার এদিকে 3 থেকে 4 তাও কিন্তু একটা বেশি, অর্থাৎ এখানে 4 এখানেও 4, তাহলে 10-এর এগেনস্টে আমরা লিখছিলাম 8, মানে 2টা কম। আর একইভাবে 5-এর এগেনস্টে 3 ছিল, তাও 2টা কম। আর এখানে হচ্ছে 6-এর এগেনস্টে 7 একটা বেশি, আর এখানে 3-এর এগেনস্টে 4 তাও একটা বেশি। তাহলে সেই হিসেবে আমরা যখন এগুলো লিখব তখন যে কোনো বিক্রিয়া আমরা সহজে মেলাতে পারবো। তখন এখানে পটাশিয়াম সালফেট ঠিক আছে K2SO4, কিন্তু যখন Cr2O7 থাকবে তখন আমাদের এইখানে এই যৌগটা একটু চেঞ্জ হয়ে আমাদের Cr2SO4 হবে। তার মানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা যেহেতু ক্রোমিয়াম 3+ হবে এবং 3+এ ক্রোমিয়ামের যোজনী হচ্ছে 3, তাহলে Cr2SO4 তাতে ক্রোমিয়াম 2টা। তারপর অন্যদিকে আয়রন যেহেতু এখানে 6টা, তাহলে এখানে Fe2SO4 যখন হবে তখন সেটা হবে 3 অণু ফেরিক সালফেট এবং তাতে পানির অণু উৎপন্ন হবে এখানে 7টা। এইভাবে আমরা হিসাব করব। তারপরে যখন পটাশিয়াম আয়োডাইড হবে 6 মল, তখন পটাশিয়াম সালফেট এখানে 2 মল ম্যাঙ্গানিজ সালফেট না লিখে আমরা ক্রোমিয়াম সালফেট Cr2SO4, তারপরে এখানে 6টা যেহেতু আয়োডিন তাহলে 3 আয়োডিন এটা হবে, এবং তবে এখানে যেহেতু 2টা আর 6টা 8টা, 6টা পটাশিয়াম আর এখানে 2টা পটাশিয়াম, তার মানে এখানে কিন্তু তখন আমাকে 4K2SO4 লিখতে হবে, কারণ 4K2SO4 লিখলে 4 2 8টা পটাশিয়াম, এই যে 6টা এখানে 2টা পটাশিয়াম, এবং তখন কিন্তু সালফেটও মিলে যাবে। দেখো 7টা সালফেট, এখানে 4টা সালফেট, এখানে 3টা সালফেট, তাহলে 4 3 7টা সালফেট হয়ে গেছে। এবং তখন আয়োডিন এখানে গিয়ে আর পানির অণু উৎপন্ন হবে 7 অণু পানি। তাহলে আমার মূল জিনিসটা যেটা তোমাদেরকে বোঝানোর ব্যাপার সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে আমার 5টা বিক্রিয়া আছে, যেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 2 মল করে এবং তার সাথে যেই বিজারক পদার্থটা থাকবে সেই বিজারক পদার্থে যদি হাইড্রোজেন না থাকে তাইলে সেটা হচ্ছে 10 মল করে, আর যদি বিজারক পদার্থে হাইড্রোজেন থাকে তাহলে 5 মল করে। আর বিজারক পদার্থ যেটাতে পটাশিয়াম আয়োডাইড এবং ফেরাস সালফেট যেখানে হাইড্রোজেন নাই সেক্ষেত্রে তার সালফিউরিক অ্যাসিডের পরিমাণ হবে সরাসরি 8 অণু সালফিউরিক অ্যাসিড, আর যেটাতে হাইড্রোজেন আছে অর্থাৎ সেখানে সালফিউরিক অ্যাসিড হবে 3 মল করে, 3, 5-এর সাথে 3 আর 10-এর সাথে 8। আর অন্যদিকে পটাশিয়াম ডাইক্রোমেট যখন ইউজ করব তখন 1 মল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 6 মল ফেরাস সালফেট এবং 6 মল পটাশিয়াম আয়োডাইড, অর্থাৎ যেই দুইটাতে কোনো হাইড্রোজেন নাই। আর যদি হাইড্রোজেন থাকে তাহলে 1 মল পটাশিয়াম ডাইক্রোমেটের এগেনস্টে 6-এর অর্ধেক 3 মল অক্সালিক অ্যাসিড, 3 মল হাইড্রোজেন পারঅক্সাইড, 3 মল হাইড্রোজেন সালফাইড এগুলো ইউজ হবে। আর সাথে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমার পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যখন ফেরাস সালফেট এবং পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করবে তখন 7 মল সালফিউরিক অ্যাসিড, কিন্তু যখন আমার অন্য যেগুলো আছে সেক্ষেত্রে কিন্তু 4 মল সালফিউরিক অ্যাসিড করে তৈরি, অর্থাৎ এখানে 7 এখানে 4 4 4 করে বিক্রিয়া করবে এবং ডান পাশের বিক্রিয়াগুলো তখন আমরা সহজেই বসাইতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের জারণ বিজারণের টোটাল, অর্থাৎ জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে কীভাবে মিলাবো, অথবা আমরা যদি এইভাবে মুখস্থ লিখতে চাই, কারণ অনেক সময় মুখস্থটা মানে একদম এসেনশিয়াল হয়ে পড়ে,
তাহলে সেক্ষেত্রেও আমরা ওইভাবে বের করতে পারবো। যে এরপরে যেটা আয়োডোমিতি এবং আয়োডিমিতি আছে সেটার উপর আমার এক্সট্রা একটা ভিডিও আছে, সেটা যদি আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিই তাহলে সেখান থেকে খুব সহজেই সেটা আয়ত্ত করতে পারবে। এরপরে হয়তো আমরা এগুলার ম্যাথমেটিক্যাল যে পার্ট, গাণিতিক যে অংশ, সেটা নিয়েই পরে আলোচনা করব। তো আজকে ভিডিওটা অনেক লেংদি হয়ে যাচ্ছে, সেজন্যই আমি হয়তো এখানে স্টপ করতে যাচ্ছি। নেক্সট ক্লাসে আমার এই যে জারণ বিজারণ নিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল যত টার্ম আছে সবগুলোর জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, বেস্ট অফ লাক।